আচ্ছা আপু, তোদের মাঝে কি চক্কর চলছে? এজন্যই এ বাসায় উঠেছি। আজ ছাদে আসার মূল কারণ সামনের ছেলেটি। স্নিগ্ধা তখন গভীর চিন্তায় বিভোর। সে ঘাড় ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চুপ করবি? ওই অর্পণ শেখ একটা অসহ্য ছেলে, লাফাঙ্গা কোথাকার। মিষ্টি খিলখিল করে হাসলো। ফোনের ক্যামেরা অন করে তার দক্ষ হাতে টপাটপ কয়েকটা ছবি তুলল যুবকটির। তৎক্ষণাৎ ধরা পড়ল সে, কারণ ছেলেটি যে ওদেরকেই দেখছিল। সে ঠোঁট টিপে হাসলো। তীক্ষ্ণ চোখে যুবকটি মিষ্টিকে বলল, ছবি তুলছো? আগে বলবে না? দাঁড়াও, রেডি হয়ে দাঁড়াচ্ছে। যুবকটি টান টান হয়ে দাঁড়ালো। মুখে চমৎকার হাসি ফুটিয়ে ইশারা করলো ছবি তুলতে। মিষ্টি ভ্যাবাচাকা খেয়ে যায়। মুখে প্লাস্টিক হাসি ঝুলিয়ে অসহায় চোখে স্নিগ্ধার দিকে তাকায়। স্নিগ্ধার চোখ থেকে রক্ত ঝরছে। সে চোয়াল শক্ত করে মিষ্টির হাত থেকে ফোন কেড়ে নিল। শক্ত গলায় উচ্চস্বরে বলল, আপনার লাফাঙ্গা ছেলে পুলেদের বলুন, আমার মতো অভদ্রের ফোনে ছবি তুলবে কেন? যুবকটি রেলিং থেকে এগিয়ে এসে শব্দ করে হাসলো। চোখের চশমা ঠিকঠাক করে রঙ্গন গাছের সামনে দাঁড়িয়ে রসিকতার সুরে বলল, অর্পণ শেখ আপনাকে খোঁচা দিয়েছে? এত রাগ কেন তার প্রতি? স্নিগ্ধার রাগ যেন তরতর করে বাড়ছে। এই ছেলে এমন নাটক করছে যেন কিছুই জানে না, নাটকবাজ লোক। সে ঘাড় ঘুরিয়ে পেছনে ঘুরল। তখনও যুবকটির চোখ তার দিকে স্থির। মনে মনে অস্বস্তিতে পড়ল সে। সামনে স্বাভাবিক থাকার অভিনয় করলেও ভেতরে ভেতরে লজ্জা করছে। লোকটা কেমন নির্লজ্জের মতো চেয়ে আছে। লজ্জায় চোখ নত করার সময় তার নজর পড়ে ছেলেটির ফর্সা উদাম পায়ে। তৎক্ষণাৎ বেহায়া চোখ সেখানেই আটকে যায়। সে একদৃষ্টিতে ঘোরের মাঝে তাকিয়ে রইল। যুবকটি কপাল কুঁচকে বলল, অর্পণ শেখ আর কি কি করেছে? চুমুটুমু খেয়েছে? চুমুটুমু খায়নি, তবে একজন রমণীকে ভর বিকেলে সিডিউস করেছে। হোয়াট? যুবকটি চিৎকারে ভয়ে কেঁপে ওঠে স্নিগ্ধা। গভীর ধ্যান ভেঙে যায় মুহূর্তে। সে চোখ খিচে ছিছি করলো নিজের কল্পনা আর কথাকে। হাই খোদা, এসব মুখ থেকে কিভাবে বেরোলো? নিজের প্রতি লজ্জায় আড়ষ্ট হলো স্নিগ্ধা। ভেতরে ভয়ঙ্কর অস্তিত্ব তাকে ঘিরে ধরেছে। না, এখানে আর এক মুহূর্ত নয়। যত সময় যায় এই লোকটা তাকে আকর্ষণ করিয়ে দেয়। এত বেয়াদব কেন? দামড়া ছেলে হয়ে হাফ প্যান্ট পরে এসেছে, তা আবার ছাদে। এখানে কত মানুষ আছে। স্নিগ্ধা চারিপাশ পরখ করে দেখলো। কিছু দূরে 4-5 জন মানুষ নিজেদের মতো গল্প করছে। বিকেলটাও ধীরে ধীরে সন্ধ্যায় রূপ নিচ্ছে। তার বোন মিষ্টি শুধু মুচকি মুচকি হাসছে। স্নিগ্ধা লম্বা শ্বাস ফেলে মিষ্টির হাত ধরে সিঁড়ি ঘরের দিকে পা বাড়িয়ে বলল, কিছু না। তৎক্ষণাৎ স্নিগ্ধার সামনে দৌড়াতে দৌড়াতে একটি অষ্টাদশী মেয়ে প্রবেশ করলো। হাঁটুতে দুহাত ভর করে হাঁপাতে হাঁপাতে আশেপাশে কাউকে খুঁজে। এদিক ওদিক সূক্ষ্ম চোখে তাকিয়ে উচ্চস্বরে বলল, মেয়েটি বলেই আগের মতো করে দৌড়ে হাঁপাতে হাঁপাতে সিঁড়ি বেয়ে চলে গেল। অথচ সামনে দাঁড়ানো স্নিগ্ধার মিষ্টি বিস্ময়ে হতভম্ব চোখে পেছনের অর্ণবকে দেখছে। মেয়েটি কি বলল? অর্ণব? তবে অর্পণকে? এসব হচ্ছেটা কি? অর্ণব স্নিগ্ধাকে পাশ কেটে নিচে যেতে যেতে বলল, অর্পণ নয়, আমি অর্ণব শেখ, আপনার লাফাঙ্গা অর্পণের টুইন্স। স্নিগ্ধার ভেতর লজ্জা কাচুমাচু করে। এবার যা বোঝা সে ভালো করেই বুঝে গেছে। এতক্ষণ নিজের কাণ্ডে তার লজ্জায় মরে যেতে ইচ্ছা হলো। ছি, না জানে কি বলল মানুষটাকে। নিশ্চয়ই বেয়াদব মেয়ে ভাবছে সে। হালকা ঢোক গিলে মিষ্টির দিকে তাকালো। মিষ্টিও কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর দুজনে ছাদ কাঁপিয়ে চিৎকার করে বলল, অর্পণ আর অর্ণব শেখ টুইন্স? এসব হচ্ছেটা কি? স্নিগ্ধা এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, আমি পাগল হয়ে যাচ্ছি মিষ্টি। যেদিন থেকে ওই অর্পণের সঙ্গে দেখা, সেদিন থেকে শেষ আমি। গোছানো জীবনটা উল্টাপাল্টা হয়ে গেছে আমার। থার্ড ফ্লোরে আসতে স্নিগ্ধার চোখে পড়ল দরজার সামনে দাঁড়িয়ে সুখের ভঙ্গিতে সিগারেট খাচ্ছে অর্পণ। তার পাশে অর্ণব চিবিয়ে চিবিয়ে তাকে শাসিয়ে যাচ্ছে। স্নিগ্ধাকে দেখে অর্পণ ঠোঁট এলিয়ে হাসলো। সিগারেট ঠোঁট থেকে নামিয়ে গোল আকৃতি ধোয়া নাক মুখ দিয়ে বের করে বলল, আমার বাসায় ঠিক না চলে এসেছো? দাঁড়াও, তখন টাকা পরিশোধ করে দিচ্ছি সুন্দরী। অর্ণব রেগে গেল। তেরা ছেলেকে এতক্ষণ ধরে বুঝিয়েও লাভ হচ্ছে না। সে তেরে গিয়ে অর্পণের কলার চেপে ধরে বলল, আমি তোকে কিছু বলেছি? প্রতিদিন কেন গ্যাঞ্জাম করিস? হয়তো মারামারি করলে নেক্সট টাইম ছেলে ভরে দেব। স্নিগ্ধা সিগারেটের ধোঁয়ায় কেসে উঠে ওড়না দিয়ে নাক চেপে মিষ্টির সাথে নীরব শ্রোতা হয়ে দুই ভাইকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এতটাও নিখুঁত হতে পারে? অর্ণবের চুলগুলো অর্পণের মতো বড় হলে একদম ধরাই যাবে না। শুধু দুইজনের চুলটাই পার্থক্য, আর কিছুই স্নিগ্ধার চোখে পড়ল না। তার ভাবনার মাঝেই অর্পণ পকেট হাতড়ে 30 টাকা বের করলো। স্নিগ্ধার হাতে ধরিয়ে বলল, সুদ সমতে 30 টাকা, 20 টাকা আসল, বাকি 10 টাকা হচ্ছে দেরি হওয়ার জন্য। এবার যাও, নেক্সট টাইম আমার বাসার আশেপাশে ভুলেও এসো না।
আম্মা জানতে পারলে তোমাকে দুভাগ করবে। যেখান থেকে এসেছো সেখানে যাও। এ বাসায় কি? স্নিগ্ধা কিং কর্তব্য বিমর্ষে নিশ্চলভাবে অবাকের ন্যায় অর্পণের পানে তাকিয়ে। এরকম খচ্চর ছেলে তার লাইফে সে কখনোই দেখেনি। তাকে আবার অপমান। আর কি বলল? আমার বাসা? তার মানে এটা অর্পণদের বাসা? রাগে সারা দেহ তার রিডি করে উঠছে। স্নিগ্ধা হাতের টাকা মুচড়ে ফেলে শক্ত গলায় বলল, আর একবার টাকার কথা বললে আপনাকে আমি মেরেই ফেলবো। অসভ্য ছেলে, ইচ্ছে তো করছে। আসলে আমার কপাল খারাপ, না হলে বারবার কেন আমি আপনার সাথে দেখা হবে আমার? রাস্তায় বেরোলেই আপনি, ইউনিভার্সিটিতে গেলে আপনি, এখন যে বাসায় থাকছে সেখানেও আপনি। উফ, অসহ্য, বিরক্ত হচ্ছি আমি। বলে সে গটগট পায়ে চলে গেল। এই যা, এই মেয়েকে বাসা ভাড়া দিল কে? তুই? অর্ণব দাঁতে দাঁত চেপে তাকায়, অথচ অর্পণ উচ্চস্বরে হেসে সিগারেটে একটা টান দিয়ে অর্ণবের মুখে ধোঁয়া ছাড়ল। তৎক্ষণাৎ রেগে বলল, আমি তোর বড় অর্পণ, বড় পেছনে সিগারেট খাচ্ছিস? কিসের বড়? প্রমাণ কি? আম্মা বলেছে আমাদের 5 মিনিট আগে পৃথিবীতে ল্যান্ড করেছে। অর্পণ গাছাড়া ভাব নিয়ে দরজায় করাঘাত করে বলল, চুপ মায়ের চামচা, আব্বা কইছে আমি বড়, যা ফুট। অর্পণ, আমি তোর বড়। না আমি, আর একটা আওয়াজ করলে মাথা ফাটাই দিব। তাদের ঝগড়ার মাঝে দরজাটা খুলে দিল অষ্টাদশী মেয়ে তৃষ্ণা। দুই ভাইয়ের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলল। অর্ণব চোখ দিয়ে শাসিয়ে ভেতরে চলে গেল। অর্পণ সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া ছেড়ে দুই হাতে গায়ে শার্ট ঝেড়ে ভেতরে ঢুকে ড্রয়িং রুমে পা দিতে বুঝতে পারে ঘটনা সুবিধার নয়। কপালে আজ শনি রবি সোমমঙ্গল সবই আছে। পায়েল শেখ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে হাতে ঝাড়ু নিয়ে তেড়ে এলো অর্পণের দিকে। হুঙ্কার ছেড়ে বকাঝকা করতেই অর্পণ এক দৌড়ে নিজের রুমে ঢুকে ছিটকিনি লাগিয়ে দিল। পায়েল শেখ অতিরিক্ত রাগে উত্তেজিত হয়ে দরজায় ঝাড়ু দিয়ে বাড়ি মেরে বলল, শয়তানের বাচ্চা, দরজা খুল। তুই কি আমারে শান্তি দিবি না? সারাদিন কই থাকিস? গুন্ডামি করার জন্য এত বড় করলাম, প্রতিদিন বাসায় অভিযোগ আসে কেন? তোর বাপ একজন, শাসন করার বদলে ছেলেকে আরো লেলিয়ে দেয়। তুই খালি বের হ রুম থেকে। অর্ণবকে দেখে কিছু শিখতে পারিস না? রুমের ভেতর আরাম বিছানায় গা এলিয়ে দিয়ে অর্পণ হাসলো। অর্ণব বছর 3 আগে আর্মিতে জয়েন হয়েছে, আর সে আরামে বাপের হোটেলে পায়ের উপর পা তুলে খাচ্ছে। এটাই পায়েল শেখের সহ্য হচ্ছে না। বড় ছেলেটার একটা গতি হয়েছে, যথেষ্ট ভদ্র। আর অর্পণ, সে যেন অর্ণবের পুরাই উল্টো। সারাদিন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়ায়। জীবনের কোনো রুলস নেই, লক্ষ্য নেই। কি হবে ভবিষ্যতে? ছেলেটার বখাটেপনায় পায়েল শেখ অতিষ্ঠ। অর্পণ এই জন্যে এই হতচ্ছাড়া অর্ণবের উপর রেগে যায়। যমজ হয়েছে অথচ তার পুরোই উল্টো স্বভাবের। কেন অর্পণের মতো হলো না? সে বিছানা থেকে উঠে দ্রুত পায়ে বারান্দায় গেল। অর্ণব টবে পানি দিচ্ছিল। অর্পণ তৎক্ষণাৎ তেড়ে গিয়ে তার উপর আক্রমণ করে বসে। টি শার্ট চেপে ধরে চোয়ালে মৃদু ঘুষি দিয়ে বলল, অর্ণবের বাচ্চা, এত ছোট বয়সে ভদ্রলোকের চাকরি করতে বলেছে কে? তোর জন্য রাত দিন কথা শুনতে হয়। তুই কালে চাকরিতে রিজাইন দিবি। ওসব আর্মি টার্মি বাদ। এত ভদ্র আমার সহ্য হচ্ছে না। আমার সাথে ভার্সিটি যাবি, 1 ক্লাস চুষে খাবি। চৈতি, এদিকে এসো। কলেজ ক্যাম্পাসে বসে চৈতি পড়ছিল। হঠাৎ ত্রিধার গলা শুনে পেছনে ঘুরে তাকায়। হাতের বইটা রেখে তার সামনে দাঁড়িয়ে বলল, জি আপু, কিছু বলবেন? কিছু না, তুমি একা বসে আছো তাই ডাক দিলাম। চলো আমাদের সঙ্গে আড্ডা দেবে। ত্রিধা মেয়েটির হাত ধরে সামনে হাঁটতে ধরে। চৈতি কিছু দূর নজরে দিয়ে দেখলো সেখানে 2টি ছেলে বসে আছে। ব্যাপারটা ভালো লাগলো না তার। কেন এই মেয়ে তাকে ডাকছে? সে হাঁটা থামিয়ে বলল, আপু, আমার ফ্রেন্ড আসছে, গেইটে যেতে হবে, আপনারা আড্ডা দিন। ত্রিধা তার কথা গুরুত্ব না দিয়ে বলল, আরে চলো তো। চৈতি গাইগুই শুরু করে। জোরপূর্বক ত্রিধার হাত ছাড়িয়ে বুঝাতে লাগলো। তৎক্ষণাৎ সেখানে প্রচন্ড স্পিডে বাইক নিয়ে ভার্সিটিতে ঢুকে অর্পণ, পেছনে তুষিব। ত্রিধা হেসে হনহনিয়ে যায় তার কাছে। চৈতি হাত ছেড়ে গেটের দিকে পা বাড়ালো জিনিয়াকে আনতে। অদূরে চোখে চশমা একটানে খুলে অর্পণ চৈতির যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসি দিল। ভার্সিটির ছুটির পর বটগাছের নিচে বসে চৈতি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ সেখানে হিমু একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলে এগিয়ে এলো। শ্রাবণের পাশে ধপ করে বসে বলল, আমার নতুন বন্ধু স্নিগ্ধা, ভীষণ মিষ্টি মেয়ে, পরিচিত হয়ে নেয়। চৈতির মনে ঈর্ষা হলো। পৃথিবীর সবকিছু ভাগ দিলেও বন্ধু আর প্রিয় মানুষ কখনো কাউকে ভাগ দেওয়ার প্রশ্নই ওঠে না। সেখানে হিমু 2 দিনে নতুন মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করলো। ভেতরে ভেতরে সে হিংসায় জ্বলে ওঠে। তার মানে এখন থেকে সবকিছুতে এই মেয়েটিও থাকবে। চৈতির হৃদয় ব্যথিত হলো। সে মুখ ফুলিয়ে বইয়ের দিকে চোখ ডুবিয়ে রাখে। জিনিয়া শ্রাবণ খুশিতে গদগদ হয়ে পরিচিত হলো। স্নিগ্ধা মিষ্টি হেসে চৈতিকে বলল, নাম কি তোমার? অনিচ্ছা সত্ত্বেও চৈতি বই থেকে মুখ তুলে মৃদু হেসে বলল, চৈতি। আজ ভার্সিটি বন্ধ। চৈতি রেডি হয়ে
বেরিয়েছে জিনিয়ার সঙ্গে জরুরি কথার উদ্দেশ্যে। রিকশায় বসে মেয়েটি চিন্তা করছিল টিউশনির কথা। অন্তত একটা টিউশন জোগাড় হলে টেনশন থাকতো না। এই দুপুরে খড়খড়ে রোদে গলা শুকিয়ে আসছে চৈতির। গায়ের ওড়না দিয়ে মুখ গলা মুছে সে লম্বা শ্বাস নিল। হালকা ঢোক গিলে রিকশাওয়ালা মামাকে বলল, মামা, সামনের দোকানে একটু থামাবেন। মিনিট দুয়েক পর একটা দোকানে রিকশা থামলো। চৈতি একটা ঠান্ডা পানির বোতল কিনে ঢকঢক করে গিলে তপ্ত শ্বাস ফেলে। এবার একটু ভালো লাগছে। সে আরেকটা বোতল হাতে নিয়ে রিকশায় ওঠার সময় হঠাৎ পেছন থেকে একটা ছেলে দৌড়ে তার আগে রিকশায় উঠে বসলো। মামাকে তাড়া দিয়ে বলল, মামা জলদি স্টার্ট করুন, আমার বাইক সহ তুষিবকে আশিকের দলে আটকে রেখেছে। চৈতি থমকে ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। রিকশাওয়ালা মামা চৈতিকে ওঠার জন্য তাড়াহুড়ো করে। মুহূর্তে অর্পণ পাশে তাকিয়ে দেখলো চৈতিকে। ভ্রুদয় ভাঁজ করে ক্লান্ত গলায় বলল, এই মেয়ে, আমার ঢং করার সময় নেই, তাড়াতাড়ি রিক্সায় ওঠ। চৈতি তখনও চুপ। অর্পণ এমনিতেই রেগে আছে। চৈতিকে নাড়াচাড়া করতে না দেখে সে বিরক্ত হয়ে সিট থেকে দাঁড়ায়। হঠাৎ আকস্মিক কাণ্ডে হকচকিয়ে ওঠে মেয়েটি। অর্পণ তার বাহু শক্ত করে ধরে রিকশায় টেনে উঠাচ্ছে। চৈতি ভয়ার্ত কণ্ঠে কিছু বলার আগে তার দুই কাঁধ খামচে ধরে ধপ করে পাশের সিটে বসিয়ে বলে, চুপচাপ বসে থাকো, নয়তো নেমে যাও, আমার সময় নেই, তুষিবকে ওরা বেঁধে রেখেছে। ভয়ে আতঙ্কে চৈতি এখনো হতবিহ্বল হয়ে অর্পণের পানে আশ্চর্য হয়ে তাকিয়ে। সে আনমনে বলল, কেন? অর্পণ ব্যস্ত ভঙ্গিতে হাত ঘড়ি দেখে সামনে তাকিয়ে বলল, কয়দিন আগে ভরা রাস্তায় রড দিয়ে পিটিয়েছিলাম। কেন? ওসব অনেক কথা। আশিক পিছিয়ে ছেলের কাছ থেকে টাকা নিয়েছিল, এরপরে ছেলেটা আমায় জানায়। আমি প্রথমে মৃদু এসে চর মেরে পিচ্ছিকে, তারপর ছেলে পেলে নিয়ে আশিককে পিটাই। অর্পণের গা ছাড়া কথায় ভয় পেল চৈতি। অর্পণ জানালো ছেলেটা ফুল বিক্রি করে সংসার চালায়, আর সেই কষ্টের টাকা আশিক কেড়ে নেয়। সাধারণ নেশার ঘোরে আশিকের বুদ্ধি লোপ পেয়েছে, শুধু টাকার জন্যে চোখ উকিঝুঁকি করে। আজ তুষিবকে একা পেয়ে আটকে রেখেছে। গ্রামের সাদাসিধা মেয়েটা এসব কথায় শিওরে ওঠে। এলোমেলো দৃষ্টি ফেলে ভয়ার্ত কণ্ঠে বলে, কিন্তু আপনি পিচ্চিকে মেরেছেন কেন? অর্পণ বিরক্ত চোখ মুখ কুচকে ফেলে। চৈতির নিকট ঝুঁকে বাঁকা হাসলো, হিসিয়ে বলল, ও কেন প্রতিবাদ করলো না? আমরা যতদিন নিজেকে অসহায় প্রকাশ করব ততদিন সবাই সুযোগ নেবে। চৈতি অনুভব করলো সে ঘামছে। সে যথেষ্ট চেপে বসেছে অর্পণের থেকে, ভুলেও যাতে স্পর্শ না লাগে। মেয়েটি এই তৃষ্ণায় কম্পিত হাতে পানির বোতল ঠোঁটের কাছে নিতে অর্পণ খপ করে নিয়ে নিল। অর্ধেকের বেশি পানি পুরোটাই নিজের পেটে চালান করে ফাঁকা বোতল ছুঁড়ে মারল দূরে। চৈতি রেগে তাকিয়ে বলল, আমি কি খাবো? আমার তৃষ্ণা পেয়েছে। খুব তৃষ্ণা পেয়েছে? কি যন্ত্রণার কথা! তবে আমার পেট থেকে পানি বের করে নাও, এরপর ঢকঢক করে খেয়ে ফেলো। চৈতি বিরক্ত চোখে মুখে বসে রইল। ভ্রুজোড়া ভাঁজ গভীর। কিছু দূর যাওয়ার পর অর্পণ লাফ দিয়ে নেমে যায়। ভাড়া মিটিয়ে পেছন ঘুরে হাঁটা দেওয়ার মাঝে সে চমকে তাকালো। রিকশাওয়ালা মামাকে উচ্চস্বরে ডেকে থামাতে বলে এগিয়ে গেল। চৈতি কৌতূহল বশত পেছনে ঘুরে তাকায়। অর্পণ তৎক্ষণাৎ দৌড়ে এসে চৈতির পাশে দাঁড়ালো। শ্বাস ফেলে রিকশার চাকায় আটকে পড়া চৈতির ওড়না ছাড়িয়ে দিয়ে মেয়েটির কোলে রাখলো আলতো করে। মেয়েকে রাগ দেখিয়ে বলল, বিরক্তিকর নারী জাতি, সামান্য ওড়না সামলাতে পারে না। 2 দিন পর যখন বিয়ে হবে স্বামী সামলাবে কিভাবে? 4 দিন পর যখন গাদা গাদা বাচ্চা ডাউনলোড করবে তখন সেগুলোকে সামলাতে পারবে? যত সব। আর একটু হলে পটল তুলতে, তখন দোষকার হতো। আলবাদ আমার সবাই অভিযোগ করতে এক রিস্কায় বসে আমি কেন তোমার খেয়াল রাখলাম না। এমনিতে আমার উপর মানুষের অভিযোগের শেষ নেই, তুমি দেখছি আরো দুধ বাড়িয়ে দিতে চাও। পরিবারের সঙ্গে একসাথে বসে স্নিগ্ধা ব্রেকফাস্ট করছে। আজ মাত্র 2টি ক্লাস, তেমন তাড়াহুড়ো নেই। খাওয়ার মাঝে বাবার সাথে টুকটাক খোশ গল্পে মেতে উঠেছে দুই বোন। মিষ্টি পরোটা ছিঁড়ে স্নিগ্ধার কানে কানে ফিসফিস করে বলল, আম্মুকে বলবো? স্নিগ্ধা রাগান্বিত চোখে শাসায়, পড়া বাদ দিয়ে রাতে চুপি চুপি চিরকুট লেখা ঘুচিয়ে দিব। মুহূর্তে চুপসে যায় মিষ্টি। ভয়ে দাঁত দিয়ে জিহবা কেটে ফাটা বেলুনের মতো পানসে মুখ করে বলল, বলিস না আপু, তোর আম্মু জানলে আমার মতো অবলা অসহায় নিষ্পাপ বাচ্চাকে বাসা থেকে বের করে দিবে। নাটকবাজ মহিলা। মিষ্টি ভেঙচি কাটলো। কিছু সময় পর স্নিগ্ধা খাওয়া সেরে উঠে যাওয়ার সময় আয়েশা জামান পেছন ডাকে, ভার্সিটি যাবি? রাস্তাঘাটে ভার্সিটির ভেতর কোনো সমস্যা হয় না তো? সব ঠিকঠাক? যদি কোনো বকাটে কিছু বলে তৎক্ষণাৎ আমাকে কল করবি। কোনো প্রবলেম নেই আম্মু, আমি সাথেই যাই। একা ছাড়তে আমি ভয় পাই স্নিগ্ধা, বিপদ কিন্তু বলে কয়ে আসে না। স্নিগ্ধা তার মাকে ভরসা দিল সে একাই যেতে পারবে, কোনো প্রবলেম হচ্ছে না। তার বাবা মইনুল হোসেন হেসে ফেলে মা মেয়ের কাণ্ডে দ্রুত অফিসের জন্য রেডি হয়ে বলল, তোমার মেয়ে এখন ছোট নেই, তাছাড়া এই বাসার মালিক এমপি, ওনার ছেলেটাও স্নিগ্ধর ভার্সিটিতেই পড়ে। একসময় পরিচয় করিয়ে দিব। বিপদের কথা আসলে বলা যায় না, ছেলেটা পাশে থাকলে চিন্তা নেই,
শুনেছি যথেষ্ট সাহসী, এলাকা একাই কাঁপিয়ে বেড়ায়। যদি সমস্যায় পড়িস ছোট্ট করে একটা কল দিবি, আমি এমপি জামিল শেখকে ফোন করে জানাবো। স্নিগ্ধা বাবার কথায় ফোঁস করে নিঃশ্বাস ফেলল। তার বোঝা শেষ। অর্পণ শেখের কথায় মইনুল হোসেন বলেছেন, যদি বাবা জানলো ছেলেটা কত প্রকার অসভ্য বেয়াদব, তাহলে হয়তো নিজের মেয়েকে ওই ছেলের কথা বলতো না। পাশে থাকার কথা তো অনেক দূরের ব্যাপার, অথচ বাবা কিনা তাকে আবার পরিচয় করিয়ে দিতে চাইছে। মনে মনে ভেঙচি কাটলো মেয়েটি। তার আম্মু যদি খুনাক্ষরে টের পায় অর্পণ শেখই ওই মালিকের ছেলে, তাহলে সর্বনাশ। স্নিগ্ধাকে ভার্সিটি যাওয়াই বন্ধ করবে। সে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে রইল রেডি হয়ে। কিন্তু আয়েশা জামান খুশি হয়েছে স্বামীর কথায়। তিনি স্বামীর সামনে এগিয়ে গিয়ে হাসি মুখে বলল, আগে বলেনি কেন? নাম কি ছেলেটার? নিশ্চয়ই খুব শান্তশিষ্ট ভদ্র ছেলে। আমার মেয়েটাকে দেখে শুনে রাখতে পারবে। তুমি বরং ছেলেটাকে একদিন ডাকো, আমি কথা বলে স্নিগ্ধার সাথে পরিচয় করিয়ে দিব, যাতে মেয়েটার কোনো সমস্যা হলে সে জানায়। স্নিগ্ধা চোখ মুখ কুচকে দরজার লক খুলে বলল, আসছি আম্মু। আয়েশা জামান হেসে বিদায় দিল। মিষ্টি ঝটপট রেডি হয়ে বাবাকে বলল, আমাকে 400 টাকা দাও বাবা। তুই এত টাকা দিয়ে কি করবি? আয়েশা জামান রাগান্বিত গলায় বলল। মিষ্টি হালকা ঢোক গিলে বাবার দিকে অসহায় চোখে তাকায়। মইনুল হোসেন হাসলো। মেয়ের কাঁধ জড়িয়ে ধরে বেরিয়ে যেতে যেতে বলল, নিশ্চয়ই প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে। চলো মা, আমরা এবার যাই। আয়েশা জামান বিরক্ত হলো। মিষ্টি বাবার সাথে রিকশায় উঠে ফিসফিস করে বলল, বাবা তুমি এত গুড ফাদার কেন? জানো আম্মু কিভাবে তাকিয়েছিল রাক্ষসীর মতো। ক্লাস শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। আজ অর্পণ আসেনি ভার্সিটি। তুষিবকে মেরে ব্যথা দেওয়ায় ছেলেটা হসপিটালে। সেখানে অর্পণ তাকে দেখতে গেছে। কালকে তো কম ঝামেলা হয়নি। আশিকের নাক মুখ ফাটিয়ে বাইক আর তুষিবকে নিয়ে তবেই ফিরেছে সে। কোনো বাধা মানতে রাজি নয়। অর্পণ ছাড়া বন্ধু মহলও কেমন যেন নিস্তব্ধ। কোথাও হাসি নেই, মজা নেই, চারপাশ শূন্য শূন্য। ছেলেটাকে ছাড়া যেন জমেই না। প্রতিদিন মাঠে এসে ভাবসাব নিয়ে বসে থাকে, অথচ আর চারপাশে গুমোট ভাব। সমুদ্র, পৃথা সহ শিহাব ওরা ইচ্ছা না থাকা সত্ত্বেও বিরক্ত মুখে ক্লাস করছে। বিরক্ত চোখে সমুদ্র হামিমের কাঁধে মাথা এলিয়ে দিল। কিন্তু সকলের বিরক্তির মাঝেও ত্রিধা একমাত্র মেয়ে যে খুব মনোযোগ দিয়ে রিয়াদ স্যারের প্যারা নামক ক্লাস করছে। কারণ ওই স্যারের প্রতি সে যে ভীষণ দুর্বল। পৃথার পাশে বসে মেয়েটি গালে হাত দিয়ে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। চারিপাশে দিন দুনিয়ায় তার খেয়াল নেই। সামনে সুদর্শন স্যারের দিকে দৃষ্টিপাত করা। ডান হাতের আঙ্গুলের মাঝে কলম গুজে বিভিন্ন অঙ্গভঙ্গিতে টপিক বুঝিয়ে চলছে কম বয়সী স্যার। এই লোকটির কথার স্টাইল, চোখে মুখের ভাব ভঙ্গি স্টাইল দেখে যে কেউ পিছলে পড়বে। ফর্মাল পোশাকেও এত সুন্দর লাগতে পারে। এই একটি ক্লাসের জন্য ত্রিধা সকাল উঠে ভার্সিটি আসে। লোকটার ভেতর একজন আদর্শ স্বামী, সকল গুণী বিদ্যমান। ত্রিধা নিজের অজান্তে রিয়াদ নামক স্যারকে অনেক আগে মন দিয়ে দিয়েছে। সেই থেকে একটু একটু করে ভালোবাসা। তার আকাশ পাতাল ভাবনার মাঝে পৃথা কনুই দিয়ে গুঁতো দিল। ফিসফিস করে বলল, কি ভাবছিস? স্যার কিন্তু খেয়াল করেছে, তোকে ডাকছে ত্রিধা। ত্রিধার কান পর্যন্ত এই কথা পৌঁছালে তো? সে অপলক নয়নে তাকিয়ে আছে সামনে। আপাতত সে স্যারকে নিয়ে কোনো বেহা কল্পনায় বিভোর। এদিকে রিয়াজ স্যারের নিস্তব্ধতায় পুরো ক্লাস নিস্তেজ হয়ে গেছে। তিনি বুকে 2 হাত গুজে তীক্ষ্ণ চোখে মেয়েটিকে দেখছে। কিছুক্ষণ দাঁতে দাঁত চেপে থাকলেও এবারে কাছে এসে বলল, স্ট্যান্ড আপ। ত্রিধা গালে হাত রেখেই আনমনে বলল, স্যার আপনি এত সুদর্শন কেন? খাবার তালিকায় কি কি রাখেন? আমাকে কিছু টিপস দেওয়া যাবে? কথা দিচ্ছি খুব দ্রুত আপনার পাশের বালিশ দখল করেই নেব। তার কথায় পুরো ক্লাস হেসে ওঠে। সমুদ্র এবং হামিম হু হু করে হেসে একে অপরের গায়ে ঢলে পড়ল। তৎক্ষণাৎ রিয়াদ স্যার গরম চোখে তাকিয়ে ওদের চুপ করিয়ে দেয়। পৃথা বলদ বান্ধবীর কাণ্ডে রেগে গেল। এসব কি বলছে সে? বুদ্ধি কি লোপ পেয়েছে? স্যারের সামনে নির্লজ্জের মতো বেফাস কথাবার্তা বলছে। সে ভয়ে হালকা ঢোক গিলে মেয়েটার বাহুতে জোরে ধাক্কা দেয়। ত্রিধা এবার হকচকিয়ে উঠে পাশ ফিরে ভয়ার্ত কণ্ঠে বলল, ক্লাস শেষ? চকলেট স্যার চলে গেছে? বলেই সামনে ঘুরে তার চক্ষু চড়াক গাছ। ভয়ে শিওরে ওঠে ত্রিধা। স্বয়ং রিয়াদ স্যার বিস্ফোরণ দৃষ্টিতে তাকে জ্বালিয়ে দিচ্ছে। যেন মনে হচ্ছে ওই 2 আঁখি দিয়ে ত্রিধাকে ধ্বংস করবে। ত্রিধা এলোমেলো দৃষ্টি ফেলে হাসার চেষ্টা করলো। সরি স্যার, আসলে আসলে আমি। রিয়াদ স্যার দরজা দেখে উচ্চস্বরে বলল, এই মুহূর্তে বেরিয়ে যাও। ত্রিধা চোরা চোখে একবার স্যারকে পরখ করে মনে মনে ভেঙচি কাটলো। এক ঝটকায় ব্যাগ কাঁধে নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায়। রিয়াদ গায়ে শার্ট ঠিকঠাক করে কর্কশ গলায় বলল, এভরিবডি, আর কেউ আছো? ক্লাস করতে না চাইলে বেরিয়ে যেতে পারো।
স্যারের কথা বলতে দেরি, কিন্তু সমুদ্র, হামিম, শিহাব, আবিদ এবং পৃথার বেরিয়ে যেতে দেরি নেই। যার যার ব্যাগ হাতে নিয়ে চোখের ইশারায় দৌড়ে বেরিয়ে গেল। হঠাৎ হুল্লোড়ে রিয়াদ স্যার হকচকিয়ে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, আপনারাও যান, এখনো বসে আছেন কেন? ক্লান্ত বিকেল। চৈতি আতখসে পড়া হোস্টেলের এক ছোট্ট রুমে টেবিলে বসে পড়ছে। তার রুমমেট তাহিরা অনার্স 3rd ইয়ারে পড়ে। দুজনে সারাদিন দেখা হওয়ার চান্স নেই বললেই চলে। চৈতি ক্লাস শেষে দুপুরে এসে নাস্তা করে একটু ঘুমায়। বিকালে উঠে ফিজিক্স সলভ করে। তাহিরার আসতে আসতে সন্ধ্যা হয়। মেয়েটা ছোটখাটো জব করে। রাতে দুজনেই পড়াশোনায় বিভোর। কথা বলবে কখন? চৈতি পড়ার মাঝে তাহিরা এলো। কাঁধের ভারী ব্যাগ ক্লান্ত হাতে টেবিলে রেখে গোসলে যায়। প্রতিদিন এই মেয়েটার পরিশ্রম দেখতে চৈতির খারাপ লাগে। তাহিরাও তো তার বড় বোনের মতো। সে হতাশার শ্বাস ফেলে পড়ায় মনোযোগ দেয়। পরক্ষণে তার ফোন বেজে ওঠে। চৈতি উকি দিয়ে খেয়াল করলো শ্রাবণের কল। রিসিভ করে বলল, কি হয়েছে? শ্রাবণ চাপা সুরে জবাব দেয়, নিচে আয়, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমি অপেক্ষা করছি। মানে তুই মেয়েদের হোস্টেলের নিচে কি করিস? চলে যা। চৈতির চেঁচামেচি শুনে বিরক্ত হলো শ্রাবণ। জোর গলায় বলল, তুই আসবি নাকি আমি ভেতরে যাব? এই সাবধান, একদম ভেতরে ঢোকার সাহস করবি না। তাহলে নিচে আয়, অপেক্ষা করছি। চৈতি রেগে বারান্দায় গিয়ে ঝুঁকে নিচে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, শ্রাবণের বাচ্চা, কেন সবসময় বিরক্ত করিস? চৈতি গায়ের কাপড় কোনো মতে চেঞ্জ করে বাইরে বেরোলো। কোমরের নিচ পর্যন্ত বাঁধা চুলগুলো ছেড়ে দেওয়ায় অবাধ্য হয়ে উড়ে বেড়াচ্ছে। গেট থেকে বেরিয়ে শ্রাবণের দিকে তাকালো। ছেলেটা দাঁত কপাটি বের করে এদিকে চেয়ে আছে। চৈতি তেড়ে গিয়ে বলল, এই বিকেলবেলা কিসের গুরুত্ব আলোচনা? কালকে বলা যেত না? শ্রাবণ গায়ের টি শার্ট টেনে টুনে ঠিক করে মাথার চুল পেছনে ঠেলে দেয়। ওষ্ঠ প্রসারিত করে চৈতির নিকটে যায়। চৈতির হাত খপ করে ধরে হাঁটতে হাঁটতে বলল, এই পরিশান্ত বিকেলে একটু প্রেমিকা নিয়ে ঘুরতে ইচ্ছে হলো, কিন্তু তুই তো জানিস আমার ওসব প্রেমিকার ব্যাপার স্যাপার নেই, তাই তোকে নিয়ে বেরোচ্ছি। প্রেমিকা না থাকুক, বান্ধবী আছে, এই বলি সান্ত্বনা দেব। চৈতির ভ্রু কিঞ্চিত করে শ্রাবণের থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। হাঁটা থামিয়ে মেকি রাগ দেখালো, একদম চালাকি করবি না শ্রাবণ। ইদানিং আমি লক্ষ্য করছি তুই যেন কিভাবে কথা বলিস। আমার লেট হলে হাঁসফাঁস করিস। এসব কেন করিস? জিনিয়ার ব্যাপারে তো দেখি না। যদি ভেবে থাকিস আমাদের সম্পর্ক ফ্রেন্ডের থেকেও বেশি কিছু হবে, তাহলে ভুল। একরাশ কষ্ট চেপে ধরল শ্রাবণকে। সে তো প্রথম দিন থেকেই এই মেয়ের মায়ের পড়ে গেছে। একটু একটু করে কাছে আসতে চাইছিল, কিন্তু চৈতি চায় না। মনে মনে বিষাদের ছায়া গ্রাস করলো। খেয়াল করে চৈতি রাগান্বিত চোখে তাকিয়ে আছে। সে মলিন হাসলো। চৈতির মাথায় টোকা দিয়ে বলল, দূর ছাগল, বেস্ট ফ্রেন্ডের থেকে বেশি কিছু মানে এ কেমন কথা? এসব আমি বলেছি? এখানে আসার কারণ নীলক্ষেত যেতে হবে একটু, কিন্তু কাকে নিয়ে যাব? জিনিয়া হিমু ব্যস্ত, তাই তোর কাছে এসেছি। আর এই বলদ চোচ্চ যাতা ভাবছে। চৈতির মন বলছিল ছেলেটা তাকে অন্য দৃষ্টিতে দেখে। ক্লাসে আড্ডায় কেমন মুগ্ধ নয়নে তাকায়, অথচ জিনিয়ার হিমুর ক্ষেত্রে উল্টো। তাই চৈতি সন্দেহ করেছিল শ্রাবণের হৃদয়ের কল্পনা, কিন্তু সেসব কিছুই হলো না। সে সন্দিহান চোখে বলল, সত্যি তো? শ্রাবণ মাথা ঝাঁকালো। চৈতি দীর্ঘশ্বাস ফেলে বলল, রিক্সা ডাক। কিছুক্ষণ বাদে নীলক্ষেত আসার পর শ্রাবণ কিছু পুরনো বই কিনলো। চৈতির পছন্দের লেখক হুমায়ুন আহমেদ। সে লাইব্রেরির বইগুলো হাত দিয়ে নাড়াচাড়া করে দেখে। হাতে টাকা থাকলে বেশ কয়েকটা উপন্যাস কেনা যেত। শ্রাবণ হঠাৎ তার সামনে মেম সাহেব বইটি ধরিয়ে দিয়ে বলল, এটা তোর। চৈতি বিস্ময়ে বইখানা হাতে নেয়। অবাকের সুরে বলল, বই পড়ুয়া মানুষকে বই উপহার দেওয়ার মাঝেও শান্তি আছে, এটা সম্পূর্ণ পরে রিভিউ দিস। চৈতি মৃদু হাসলো। বই গিফট পেয়ে তার হৃদয় প্রফুল্ল হয়। শ্রাবণের থেকে বই ব্যতীত অন্য কিছু হলে সে কখনোই নিত না। চৈতি হাতের বইটা উল্টে পাল্টে দেখে আনমনেই হাসলো। শ্রাবণ একটু দূরে একটা বইয়ের পেজ দেখছে। চৈতি শ্রাবণের নিকট দাঁড়িয়ে মুখ ফুলিয়ে পড়ল, সরি, মন খারাপ করেছিস তাই না? দূর পাগল। আজ ক্যান্টিনে তুমুল বেগে হট্টগোল শুরু হয়েছে। শিহাব গিটার হাতে নিয়ে বন্ধুদের সঙ্গে গলা ছেড়ে গান গাইছে। সামনের টেবিলে কয়েক প্লেট সিঙ্গারা, সমুচার কফি। গানের মাঝে হামিম টেবিলে শব্দ তুলে বলল, অর্পণ আসে না কেন? তৎক্ষণাৎ গান থামিয়ে দিল সবাই। পৃথা হেসে বলল, দাঁড়া, কল করছি। পৃথার কলে অর্পণ জানালো সে গেটের কাছে। আর কিছুক্ষণ অপেক্ষা করলেই হবে। সমুদ্র কফির কাপে চুমুক দিয়ে বলল, আমার জানকে দেখতে পাচ্ছি না, সে কি আজ ভার্সিটিতে আসেনি? শিহাব তৎক্ষণাৎ উচ্চস্বরে হেসে ওঠে। ত্রিধা তেরে গিয়ে সমুদ্রের চুল টেনে বলল, জান মানে? ওই মেয়েটা কে? সত্যি করে বল।
সমুদ্র খুশিতে গদগদ হয়ে স্নিগ্ধার কথা বলতে চাইল। ওর দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে বাকি বন্ধুগণ, কিন্তু সমুদ্রকে সম্পূর্ণ থামিয়ে সেখানে অর্পণ উপস্থিত হয়। কাঁধের খালি ব্যাগ ছুঁড়ে মেরে বলল, কিরে ছাগলের দল, আমাকে দেখে ব্যবহার করছিস? মুহূর্তেই সবাই খুশিতে দৌড়ে গেল। অর্পণের উপর ঝাঁপিয়ে পড়ে সবাই বলল, শালা, বাসায় কি বউ রেখে আসিস? এত দেরি হয়? হঠাৎ আকস্মিক কাণ্ডে অর্পণ চোখ মুখ কুঁচকে ফেলল। এদের এই একটাই সমস্যা, কিছু হলেই ঝাঁপিয়ে পড়বে। সে রেগে সবার হাত থেকে নিজেকে ছাড়ালো, টেবিল থেকে ব্যাগ কাঁধে চেপে বলল, বউ থাকলে ভার্সিটি আসতাম, তোদের ছাগলামি সহ্য করতাম, সারাটি মুহূর্ত বউয়ের আঁচলের নিচে ঘাপটি মেরে শুয়ে থাকতাম, শালা। চৈতি ক্লাসে যাওয়ার জন্য হনহনিয়ে যাচ্ছিল। তার হাঁটার মাঝে উচ্চস্বরে নাম ধরে ডাকলো কেউ। তৎক্ষণাৎ চৈতি দাঁড়িয়ে পড়ে, পেছনে ঘুরে দেখলো স্নিগ্ধা নামের মেয়েটি। সে না চাইতেও দাঁড়ালো। স্নিগ্ধা চৈতির পাশে এসে বলল, কবে এসেছো? হিমু কোথায়? কালকে আমার বই নিয়েছিল। চৈতি কথা বলতে বলতে ক্লাসে চলে যায়। জিনিয়া অপেক্ষা করছিল তার জন্য। চৈতিকে দেখে দৌড়ে এসে বলল, তোর জন্য টিউশন পেয়েছি দোস্ত, শ্রাবণ খুঁজে দিয়েছে। ক্লাস শেষে চৈতি জিনিয়াকে বিদায় দিয়ে হোস্টেলের পথে হাঁটছিল। হঠাৎ সেখানে অর্পণের বাইক দেখে দাঁড়িয়ে পড়ে। ছেলেটি তুষিবের সাথে কি নিয়ে যেন আলোচনায় বিভোর। আশেপাশে তাকানোর সময় নেই। কয়েক সেকেন্ড পর চৈতি নিজেকে সামলে মাথা নত রেখে আবারও হাঁটা দিল। অর্পণকে পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ ছেলেটা ব্যস্ত ভঙ্গিতে বললেন, এই চুমকি শোনো। তৎক্ষণাৎ চৈতির পা থমকে যায়। সে বরফের ন্যায় ঠান্ডা হয়ে স্থির হয়ে রইল, যেন এক পাও নাড়াতে পারছে না। সে মিনমিন করে বলল, চৈতি আমার নাম। এই হলো একটা। অর্পণ ঘোলা চোখে বাইক থেকে নামলো। ধীর পায়ে এগিয়ে চৈতির দিকে ঝুঁকে গলা খাকড়ি দিল। চৈতির হৃদস্পন্দনের মাত্রাও বেগতিক, অনবরত লাফাচ্ছে। মেয়েটি ভয়ে ঘন ঘন শ্বাস ফেলে। অর্পণ শেখ কেন এখানে দাঁড়িয়ে আছে? তার সাথে কিসের কথা? অর্পণ ফিসফিস করে বলল, অনুতপ্ত হচ্ছি। চৈতি হতভম্ব হয়ে তাকায়, ঘাড় ঘুরিয়ে বিস্মিত নয়নে জানতে চাইল, কিসের জন্য? অর্পণ সোজা সাপটা উত্তর দিল, কালকে অনুমতি ব্যতীত তোমাকে স্পর্শ করার জন্য, তাও দুইবার। বাহুতে ব্যথা পেয়েছো? ইটস ওকে অর্পণ ভাইয়া। চৈতির মুখ থেকে ভাইয়া শুনে অর্পণের তিক্ত অনুভূতি হলো। মেয়েটার মুখে ভাইয়া ডাক অর্পণের হজম হলো না। বিরক্তে চোখ মুখের বর্ণ পাল্টে গেল। এই প্রথম খেয়াল করলো ভাইয়া শব্দটি কুৎসিত। ছি, কেমন বিদঘুটে ডাক! এই নামে কেউ কাউকে ডাকে? অর্পণ নাক মুখ কুচকে বিড়বিড় করলো, ভাইয়া। চৈতির কাঁধের ব্যাগটা শক্ত করে খামচে ধরলো। হালকা ঢোক গিলে মাথা নত করে আছে। এই লোকটা সামনে আসলে তার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। না জানি আবারও কষে চড় মারে। তুষিব নীরব দর্শক হয়ে সন্দিহান দৃষ্টিতে পরখ করছে দুজনকে। অর্পণ মেয়েটির দিকে বিস্ফোরণ দৃষ্টিতে তাকালো। হঠাৎ চৈতির ভীতু মুখ দেখে চুপচাপ বাইকে উঠে বসে। উচ্চস্বরে খেকিয়ে বলল, চোখের সামনে থেকে দূর হ, তোর মায়ের পেটের ভাই আমি। একটু থামলো অর্পণ, মেয়েদের মতো ব্যঙ্গ করে ঠোঁট উল্টালো। ন্যাকা স্বরে হাত নাড়িয়ে বলল, ইটস ওকে ভাইয়া। চৈতি অসহায় চোখে তাকালো। অর্পণ জোরে ধমকে ওঠে, শোন চুমকি, ইটস নট ওকে ভাইয়া, বুঝলি? জাফুট অসহ্য। পরক্ষণে বাইক স্টার্ট করে ঝড়ের বেগে সেই স্থান ত্যাগ করলো। মেজাজের পারদ কেন জানি আজ 100 ডিগ্রি নিয়ন্ত্রণের বাইরে। বাইকটি সেকেন্ডের ব্যবধানে চোখের আড়ালে চলে গেল। তুষিবের ধ্যান ভাঙে তৎক্ষণাৎ। সে হতবাক হয়ে অর্পণের পেছন পেছন দৌড়ে যেতে যেতে বলল, ও ভাই, আমারে রাইখা গেলেন কেন? নিয়ে যান ভাই, ও ভাই। চৈতি এতক্ষণ ভয়ে ভয়ে চুপসে থাকলেও অর্পণ বেরিয়ে যেতে দাঁতে দাঁত চাপলো। মনে মনে রেগে ফুঁসে ওঠে। মুখ ঝামটা মেরে বলল, ভাই নয় তো কি, ভার্সিটির ভাই। তাছাড়া তুই আমার মায়ের পেটের ভাই হবি কেন রে? তুই তো হাদারাম, গোবর গণেশ অর্পণ শেখ। আল্লাহর কাছে শুক্রিয়া, তোর মতো খচ্চর ছেলে আমার ভাই হয়নি। চৈতি চোখ মুখ শক্ত করে হোস্টেলে চলে যায়। দুপুরে রোদের তাপমাত্রা বেশি থাকায় চৈতি কাঁধের ব্যাগ টেবিলে রেখে দ্রুত শাওয়ার নিয়ে নেয়। হোস্টেল থেকে দুপুরের খাবার খেয়ে কল করলো শ্রাবণকে। জিজ্ঞাসা করলো, তুই আমাকে টিউশন খুঁজে দিয়েছিস? শ্রাবণ তখনও রাস্তায়। সে হাঁটতে হাঁটতে ব্যস্ত গলায় বলল, হ্যাঁ, বিকেল 4টা থেকে অ্যাড্রেস মেসেঞ্জারে দিয়েছি, চেক কর। চৈতি মেসেঞ্জার চেক করে দেখলো ঠিকানা কালকে রাতেই মেসেজ করে দিয়েছে। মেয়েটা অনলাইনে তেমন অ্যাক্টিভ নয়, যার ফলে জানতে পারেনি। ক্লাসে আজ শ্রাবণের সাথে ভালো করে কথা হলো না। ছেলেটা নাকি ভীষণ ব্যস্ত। আজ চৈতি বিছানায় বসে বলল, বিকেলে এসে আমাকে নিয়ে যাবি শ্রাবণ? শ্রাবণের মুখে হাসি ফুটে ওঠে। বাম হাতে ফোন কানে চেপে ধরে উৎফুল্ল সুরে বলল, অবশ্যই চৈত্র মাস, আমি শীঘ্রই চলে আসবো। এবার ফোন রাখ, বাসে যাচ্ছি। ঠিক আছে শ্রাবণ মাস, আমি রাখছি। চৈতি হেসে কল রেখে দিল। দুপুরের খড়খড় রোদে হোস্টেলের ঘটঘট শব্দ তুলা ফ্যানটা ছেড়ে দিল। বালিশে মাথা রেখে চোখ বন্ধ করতেই দুনিয়ার সব চিন্তা ঘন ঘন শুরু করে তার ছোট্ট মস্তিষ্কে।
পরিবারের সবাই চৈতির উপর ভরসা করে আছে, তাকে নিয়ে কত স্বপ্ন সকলের। মেয়েটা কি পারবে পরিবারের মুখ উজ্জ্বল করতে? ছোট ভাই সাইমনের স্কুলের খরচ, সংসারের খরচ সহ সপ্তাহের কিস্তি, এগুলো রেখে তাকে কিভাবে বাবা টাকা পাঠাবে? এত দূর কষ্ট করে এসে হেরে যাবে? বাবা মার কষ্টের দাম কি দিতে পারবে না? তাদের গর্বের কারণ কি হতে পারবে? নিজের খরচ যে তাকেই সামলাতে হবে। গরিব পরিশ্রমী বাবাকে আলোর মুখ দেখাতে হবে। আর এই অচেনা শহরে বন্ধুরা একমাত্র ভরসা। পায়েল শেখ প্রতিটি নতুন ভাড়াটিয়াকে একদিন দাওয়াত করে খাওয়ায়, এটা তার অনেক আগে থেকেই শখ। বাসার সকল ভাড়াটিয়ার সাথে মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হলে একসাথে মিলেমিশে থাকা যায়, একে অপরের সুখে দুঃখে সঙ্গী হওয়া যায়, পরিবারের মতো বন্ধন দৃঢ় হয়। জামিল শেখকে বলে তিনি স্নিগ্ধাদের ফ্ল্যাটে গেল, কারণ লাস্ট তারা এই বাসায় উঠেছে। বিকালে সবার খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে আয়েশা জামানও 2 মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিল। কলিং বেলের শব্দে তিনি ঘুম থেকে উঠলেন। ড্রয়িং রুমে এসে দেয়াল ঘড়িতে দেখলো প্রায় 5টা বেজে গেছে। ঝটপট দরজা খোলার পর পায়েল শেখকে দেখে তিনি সৌজন্যের হাসি টেনে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।